এখানে কি করছিস ঈশা? তাও আবার একা? টিউশন ছিল। তোমার ফ্রেন্ড অনু ভালো আছে? ভালো। ঈশার কণ্ঠ মিলে এলো। ভেজা জামায় ভীষণ ঠান্ডা লাগছে তার। নরম দুষ্ট আপনা আপনি কাঁপছে। ভেজা জামায় এবার ভীষণ লজ্জা লাগলো। তার সামনে দুজন ছেলে তাকে একা পেয়ে মাথায় কি চলছে কে জানে। ওনার সাহায্যে নিজেকে যতটুকু পারা যায় ঢেকে নিল ঈশা। তার হাঁসফাঁস আর চোখে সামনের মিররে দেখছিল ঈশা। মেয়েটা অনবরত কাপা ঠোঁট দেখে বেসামাল হয়ে পড়ল ঈশা। নিজের ভাব গম্ভীরতা বজায় রেখে বড় বড় শ্বাস ছাড়ল সে। পাশে বসে থাকা রাসেলের একের পর এক বকবক তার যেন কানেই ঢুকলো না। পুনরায় মিররে তাকিয়ে ঈশাকে পরখ করলো সে। মেয়েটা এখনো কাঁপছে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে দ্রুত রাস্তার সাইডে ব্রেক কষলো। হঠাৎ গাড়ি থামায় সামনের দিকে ঝুঁকে গেল ঈশা এবং রাসেলও। গাড়ি থামালি কেন? রাসেলের প্রশ্নে প্রত্যুত্তর করলো না ঈশান, বরং দ্রুত হাতে নিজের কোট খুলে এগিয়ে দিল রাসেলের হাতে। কোটটা দেখে খুশিতে গদগদ হয়ে রাসেল বলে, থ্যাঙ্কস রে, আমি জানতাম তুই আমার কথা ভাবিস। এবার ঠান্ডা ঘুষবে। কোট তোর জন্য নয়, পেছনে কাক ভেজা এক কাক বসে আছে তার জন্য। রাসেলের আনন্দে যেন এক বালতি জল ঢেলে দিল ঈশা। আশাহত চোখে বন্ধুর দিকে তাকিয়ে দাঁত চাপলো সে। দ্রুত হাতে ঈশার দিকে কোটটা এগিয়ে দিতে তা প্রত্যাখ্যান করলো ঈশা। আমার লাগবে না রাসেল ভাই, যার শুট তাকে ফিরিয়ে দিন। রাসেল, তাকে বলে দে স্যুট না পরলে সামনে ডোবা আছে, সেখানে চুবিয়ে রাখবো। ঈশা দ্রুত হাতে ছুটে এগিয়ে নেয়। যতই রাগ দেখাক নিজের শরীর ঢাকতে কোটটা তার প্রয়োজন ছিল। রাসেল হতবাক চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। কিছুক্ষণ আগে সে বলেছে ঈশান তার বউকে জ্যাকেট খুলে দিবে না। ঈশান আনরোমান্টিক। ঈশান আনরোমান্টিক, এখন তো বউ লাগলো না, একটা মেয়ের জন্য স্যুট খুলে ফেলেছে অলরেডি। এই বন্ধু বন্ধুর অথচ এই বন্ধুর চাওয়ার কোনো দাম দিল না। হাহ। ঈশাকে দ্রুত স্যুট জড়িয়ে নিতে দেখে নিশ্চিন্ত হলো ঈশান। রাসেল পাশে বসে ঠোঁট চিপে হাসছে। তার হাসি দেখে ভ্রু কুচকায় ঈশান। রাসেল এগিয়ে এসে ঈশানের কানের কাছে বলে, তোর ভাবির খেয়াল রাখছিস? মরে গেলেও শান্তি পাবো রে। আমার বউয়ের একটা খাঁটি দেওর আছে। ঈশা যখন বাড়ি ফিরল তখন সম্পূর্ণ অন্ধকার বিরাজ করছিল এই শহরের আকাশে। গায়ে থাকা স্যুটটা খুলতে এই মেয়েটা বেমালুম ভুলেই বসেছে। দরজা খুললেন সুলতানা। মেয়েকে সুরক্ষিত দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তবে তার কান্না এখনো থামলো না। ঈশার হাত ধরে হয়তো কান্না সমাপ্তি জানাচ্ছিলেন। উফ মা, এত কাঁদছো কেন? বাবা কই? তোকে খুঁজতে বেরিয়েছে, ফোন ধরিসনি কেন? চার্জ ছিল না। বাবাকে এক্ষুনি ফোন করে বাসায় ফিরতে বলো। তুমি দেখছো না আকাশ ডাকছে? ঈশা নিজের রুমের দিকে এগিয়ে গেল। তখনই ডেকে উঠল তার মা। ঈশা, তোর গায়ে এই পোশাক কার? এটা দিহানের আম্মু। দিহানকে কোথায় পেলি? মাঝ রাস্তায় সে দিয়ে গেল। দিহানকে বাসায় আসতে বললি না কেন? তোর কি আর কোনোদিন বুদ্ধি হবে না? ঈশা মায়ের কথায় পাত্তা দিল না। দ্রুত প্রবেশ করলো তার রুমে। ঠান্ডায় শরীরটা কাঁপছে তার। শরীর থেকে ঈশানের স্যুট খুলতেই নাকে বাড়ি খেলো অন্যরকম এক খুশবু। গায়ের স্যুটটা খুলে আরেকবার নাকের কাছে নিল সে। নিজের কাণ্ডে আপনা আপনি হেসে ফেললো ঈশা। তখনই দরজা দিয়ে প্রবেশ করে অনু। মেয়েটার হাতে দুমক কফি। সত্যি করে বল, স্যুটটা কার? দিহান চিকনার এই জামানা, সেটা আমি ভালোভাবেই জানি। অনুকে দেখতে পেয়ে ঘাবড়ে গেল ঈশা। দ্রুত কোট রেখে বলে, তুই এখানে কখন এলি? আজানের আগে আন্টি কাঁদছিল ফোন করে, তাই চলে এলাম। রান্নাঘর থেকে আমি সব কথাই শুনেছি। আন্টির সাথে মিথ্যা বললেও আমার সাথে পারবে না। এবার বল, জামাটা কার? ঈশানের। বিস্ফোরিত চোখে তাকালো অনু। ঈশার কাঁধ ঝাঁকড়ে বলে, ঈশানের মানে? শুরু থেকে সব ঘটনা খুলে বলল ঈশা। মনে মনে রাসেলের জন্য কৃতজ্ঞতায় ভরে উঠল অনুর মন। রাসেল ছিল বলেই তো ঈশা ঠিকঠাকভাবে বাড়ি ফিরেছে। রুমার হাজবেন্ড রাদওয়ান, তিনি বেশ কয়েক বছর পর দেশে ফিরেছেন। সেই উপলক্ষে একটা গেট টুগেদারের আয়োজন করে ঈশান। ঈশানের শূন্য হাতে পূর্ণতা পৌঁছে দেওয়ার মূল কারিগর রেদওয়ান। জেদের মাথায় বাবার সাথে রাগ করে দেশে ফিরে আসে ঈশান। তার সাথে ছিল রাসেল। রুমার তখন নতুন বিয়ে। ঈশানের ইচ্ছে ছিল নিজের বিজনেস দাঁড় করাবে। নিজেকে এমন পর্যায়ে তাকে নিতে হবে যেন কোনোদিন বাবার মুখোমুখি না হতে হয়, বরং বাবার সেদিনের কাণ্ডে যেন নিজে নিজেই লজ্জিত হন। বাবার প্রতি রাগ জেদ এখনো বিন্দুমাত্র কমেনি ঈশানের।
রেদওয়ান, ঈশান এবং রাসেলকে নিজের সাথে রেখে বেশ কয়েক মাস খুঁটিনাটি ব্যবসা সম্পর্কে জ্ঞান বুদ্ধি ধারণা দিয়েছে এবং একটা পর্যায়ে বিশ্বাস রেখে ঈশানকে মোটা অঙ্কের টাকা ধার দেন। সেই টাকাটাকে কেমন করে দুগুণ বাড়ানো যায় সে প্রয়াসেই ছিল ঈশান এবং রাসেল। একটা সময় সফলতা তার দুয়ারে কড়া নাড়ে, তারপর আর কখনো পিছে ফিরতে হয়নি তাদের। রেদওয়ানের সাথে সামনাসামনি ঈশানের শেষ দেখা হয় ব্যবসার শুরুতে, আর আজ আবার। আজকের আয়োজন রুমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সবাই এসেছে। একটা রিসোর্টে গেট টুগেদারের আয়োজন করা হয়। ধীরে ধীরে রিসোর্টটা মুখরিত হয় মানুষে। রুমার পছন্দ অনুযায়ী আজকের গেট টুগেদারের থিম ছিল কালো। মেয়েরা কালো শাড়ি পরেছে এবং ছেলেরা কালো স্যুট। ঈশান আশেপাশে পরখ করছিল। বেশিরভাগ মেয়েদের একটাই কাজ, সেলফি সেলফি আর সেলফি। হ্যাঁ, বিরক্ত হয়ে দম ছাড়লো ঈশান। রাসেল একগাল হাসি দিয়ে তার কাছে আসছিল। ছেলেটাকে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। রাসেল হাসতে হাসতে ঈশানকে পাশে তাকাতেই ইশারা করে। ঈশান পাশে তাকাতে ঈশার হাস্যোজ্জ্বল মুখটা দেখে থমকে যায়। মেয়েটাকে কালো শাড়িতে আজ পরিপূর্ণ লাগছে। কালো চুড়িগুলো নাচিয়ে নাচিয়ে অনুকে কি যেন ইশারা করছে। ঈশানের হঠাৎ কেমন যেন অনুভূতি হয়, তার হাসপাস লাগছে। গলায় থাকা টাইটা দ্রুত হাতে আলগা করার প্রয়াস চালালো। রাসেল ততক্ষণে তার পাশে এসে দাঁড়ায়। পকেট থেকে রুমাল নিয়ে ঈশানের কপালের ঘাম মুছতে মুছতে বলে, কুল ঈশান কুল, এত ঘামছিস কেন? ঈশানের সম্বিত ফিরে নিজেকে সংযত করে বলে, কিছু না, এমনি। বাথরুম চেপেছে? লজ্জা পাচ্ছিস কেন? তুই যা, আমি আছি এখানে। উল্টাপাল্টা কথা বলিস না রাসেল। রুদবাকে খুঁজে আন, বাচ্চাটা কোথায় আছে কে জানে। সে কীর্তনে আছে, তুই চিন্তা করিস না। ঈশান মাথা দুলালো, গম্ভীর স্বরে বলল, ঈশা অনুকে ইনভাইট করেছে কে? রুমা আপু করেছে, তারপর আমি। যতই হোক আমাদের পরিবারের সদস্য হতে চলেছে সে, আর তোর ভাবি। শেষ কথাটা স্বগতিতে স্বরের বলল রাসেল। ঈশাকে নিয়ে ঈশানকে বেশ ভালোই শায়েস্তা করেছে রাসেল। ঈশাকে ভাবি ভাবতেই ঈশানের মুখে কেমন আধার নেমে আসে। মনে মনে হাসতে হাসতেই রাসেল চলে যায়। ঈশান কাজের ফাঁকে ফাঁকে ঈশাকে দেখছিল। কিছুক্ষণ পর ঈশার সাথে দেখা হলো তিয়াসের। ঈশা কি সুন্দর ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। ঈশানের হাসফাস পুনরায় বাড়ে। তিয়াসের সাথে ঈশাকে সে সহ্য করতে পারছে না। তিয়াস যতক্ষণ এখানে থাকবে, ঈশার সাথে থাকবে। মনে মনে বেশ রাগ লাগলো ঈশানের। কিছু একটা করতে হবে, তিয়াসকে এখান থেকে বিদায় করতে হবে। নিজের ভাবনাকে কাজে লাগিয়ে তিয়াসের ড্রাইভারকে আয়ত্তে আনলো ঈশান। লোকটার হাতে বেশ কিছু টাকা দিয়ে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে। ড্রাইভার টাকা পেয়ে আর দ্বিরুক্তি করলো না। ঈশানের কথা মতো এগিয়ে গেল তিয়াসের কাছে। তিয়াস স্যার, আপনার মেয়ের শরীর নাকি খারাপ, বাড়ি থেকে কল এসেছে। কি বলছো? দ্রুত গাড়ি বের করো, আমি আসছি। তিয়াস রুমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈশা আর অনু দুজনের মাঝে পুনরায় কথা চলতে থাকে। ঈশাকে একা দেখে নিশ্চিত হয় ঈশান, তবে তার মনের কোণে উকি দিচ্ছে কিছু প্রশ্ন। ঈশাকে নিয়ে সে এত বাড়াবাড়ি করছেই বা কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাথা ফাঁকা হয়ে এলো তার। এসব প্রশ্নের উত্তর জানে না ঈশান, সে নিজেও। এই অসময়ে যানজটে আটকে গেল তিয়াস। মায়ের টেনশনে এই জ্যামটাকে বড্ড বিরক্ত লাগছে তার কাছে। পাশে বসে ড্রাইভার সাহেব ঘামছেন। টাকার জোরে মিথ্যা তো তিনি বলেছেন, কিন্তু এবার বাড়ি ফিরে কি হবে? ড্রাইভার সাহেব আপনাকে ফোন করেছে কেন? ফুলি ফোন করছে? মা বড্ড জেদি মানুষ, এতবার বলেছি শরীর খারাপ লাগলে আমায় বলবে, কিন্তু মা ভাববে সারাদিন কাজ করি আমি, ক্লান্ত, তাই তো সময় মতো অসুস্থ তার কথা লুকিয়ে যান। অথচ আমি জানি পান থেকে চুন খেলে মা অসুস্থ হয়ে পড়ে। তিয়াস মাথাটা ছেড়ে দিল সিটে। চিন্তায় তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। একের পর এক ফোন করেই যাচ্ছে, কিন্তু মা কিছুতেই ফোন তুলছে না। তিয়াসের ঘাবড়ানো মুখখানা দেখে মনে মনে অপরাধ বোধ হলো ড্রাইভারের। তাই জ্যামে গাড়ি রেখে গাড়ি থেকে বেরিয়ে ফোন করেন কাজের মেয়ে ফুলিকে। ফুলি ম্যাডাম কোথায়? ম্যাডাম ঘুমাই। ম্যাডামের শরীর আজ আবার খারাপ হয়েছে, ওষুধ দিলাম কিছুক্ষণ আগে, এখন ঘুমাই। ফোন রাখ। ড্রাইভার সাহেব গাড়িতে ফিরলেন। কিছুক্ষণ আগে তার চেহারায় যে মেঘের আভাস ছিল তা কাটিয়ে যেন রোদের দেখা মিলেছে। তিয়াসের দিকে তাকিয়ে বলে, স্যার, ম্যাডাম ঘুমাইতেছে, এখন তিনি আগের থেকে সুস্থ। আর একটা কথা, আপনাকে যে আমরা খবর দিছি এই কথাটা ম্যাডাম রে বলবেন না, আমাদের তাহলে খুব বকবে।
ড্রাইভারের কথায় হেসে ফেলল তিয়াস। মায়ের সুস্থতার কথা শুনে তার বুকের পাথরটা সরে গেছে। ঠিক আছে, আমি বলবো না। তিয়াসের প্রতি উত্তরে ড্রাইভার সাহেব খুশি হলেন। মনে মনে ভাবলেন, টাকার কারণে মাঝে মাঝে বেইমানি করা খারাপ কিছু নয়। ঈশানকে বিরক্ত করতে রাসেলের বড্ড ভালো লাগে। যে ঈশা তার ছিল চোখের শুল, সেই ঈশার সাথে এখন কথা বলতে দুবার ভাববে না কেন? বন্ধুর বউ বলে কথা। যতই হোক, ভাবিকে সম্মানের চোখে তো দেখতে হবে। ঈশানের সাথে কথা বলতে বলতে এই গাছ থেকে গোলাপ ছিল রাসেল। এই ফুল কেন নিয়েছিস? ঈশানের প্রশ্নে মিষ্টি হাসে রাসেল। গোলাপটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ টেনে বল, তোর ভাবির জন্য কালো চুলে এই গোলাপটা সুন্দর লাগবে না? অসহ্যকর। শেষ কথাটা দাঁতে দাঁত চেপে বলল ঈশান। তবে তার রাসেলের কানে গেল না। রাসেল ঈশার কাছে গিয়ে বলে, ঈশা, চুল বেঁধে গোলাপ পুঁছে দাও, তবে তোমাকে মারাত্মক লাগবে। ঈশা অপ্রস্তুত ভঙ্গিমায় হেসে ওঠে। অনু পাশে বসে ভ্রু কুঁচকে আছে। অনুকে সম্পূর্ণ অগ্রাহ্য করলো রাসেল। ঈশা দ্বিধাদ্বন্দ্বে হাত বাড়িয়ে ফুলটা নিয়ে নিল। চুল বেঁধে নাও ঈশা, সুন্দর লাগবে। কথার মাঝে অনুকে ইশারা করলো রাসেল। রাসেলের ইশারা বুঝতে পেরে অনু বলে, হ্যাঁ, চুল বেঁধে ফেল ঈশা, সুন্দর লাগবে। ফুলটা দেখ কত সুন্দর। ঈশা দ্রুত হাতে খোপা করে নেয়। খোপার পাশে গুজে দেয় গোলাপটা। রাসেল অনুর পাশে বসে কথা বলতে শুরু করে। তিনজনের আড্ডা টেবিল জমে উঠেছে বেশ। ঈশান দূর থেকে ঈশাকে দেখছিল। মেয়েটার বাঁধা চুল দেখে বিদ্রুপের হাসি হেসে ঠোঁট বাঁকায়। চুল বাঁধাই নাকি সুন্দর লাগছে, এটা হাস্যকর। ঈশান বেশ বিরক্ত। বেশিক্ষণ ঈশান বেশ কিছুক্ষণ যাবৎ সুযোগ খুঁজছিল কি করা যায়। একদল বাচ্চা ঈশাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তারা একের পর একের সাথে কথা বলছিল। সেই সুযোগটাই কাজে লাগায় ঈশান। কানে ফোন নিয়ে এগিয়ে এলো সে। ঈশার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুত হাতে গোলাপটা টেনে পকেটে পুরে নিল। গোলাপ সরে যেতে পিঠে ছড়িয়ে পড়লো ঈশার চুলগুলো। আকস্মিক চুল টান পড়ায় পেছনে ঘুরে তাকালো ঈশা। মাথায় হাত দিয়ে দেখলো গোলাপটা নেই। পাশে থাকা বাচ্চারা হাসতে হাসতে এই দৌড়ে পালালো। ঈশা তখন ভেবে নিল হয়তো তারাই ফুলটা নিয়েছে। ঈশান বাড়ি ফিরেছে মধ্যরাতে। সারাদিনের ক্লান্তিকে বিদায় জানাতে এই মুহূর্তে একটা গভীর ঘুমের দরকার। কিন্তু সেই ঘুম আসছেই তো না। মন মস্তিষ্কে শুধু ঈশাকে নিয়ে শত শত চিন্তারা ঘুরছে আর প্রশ্ন ঘুরছে। হাতে এক মগ কফি নিয়ে ঈশানের রুমে আসে রাসেল। ছেলেটা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ঈশান, কফিটা নে, ভালো লাগবে। এই কফি খেলে তো আর ঘুম আসবে না। তোর ঘুম এমনিতেও আসবে না, সেটা আমি জানি। নে ধর। ঈশান হাত বাড়িয়ে কফির মগটা টেনে নিল। রাসেল সিঙ্গেল সোফাটায় বসে টিভি অন করতেই ঈশান তার কাছে খানিকটা এগিয়ে আসে এবং সৌগতিক স্বরে বলে, রাসেল, আমার শরীরটা ইদানিং ভালো লাগছে না। কেন, তোর কি হয়েছে? আগে তো বললি না। অস্থির হচ্ছিস কেন? তেমন কিছু না। তেমন কিছু না মানে কি হয়েছে? রাসেল, প্রেমে পড়লে কেমন ফিল হয় রে? ঈশানের বেহুদা প্রশ্নে ঠোঁট উল্টায় রাসেল। ঈশানের কাছে এমন প্রশ্ন আশা করেনি সে। কেমন হবে আবার? অস্থির লাগবে তাকে সামনাসামনি দেখলে, ভালো লাগবে। তবে সে যদি অন্য কাউকে বেশি গুরুত্ব দেয়, বড্ড জেলাস ফিল হবে। সারাদিন তার কথা মাথায় ঘুরবে। প্রেমে পড়ার অসুখটা বড্ড মারাত্মক রে। হ্যাঁ, একবার হলে সহজে ছাড়ে না। ঈশান মাথা দোলালো। সিরিয়াস মুহূর্তে রাসেল টিপ্পনি কেটে বলে, দেখিস না আমি কেমন অস্থির থাকি? ঈশার ভাবনায় সারাটা দিন পাগল পাগল লাগে। তুই মন থেকে ঈশাকে ভালোবাসিস? সত্যি করে বলবি কিন্তু। রাসেল নড়ে চড়ে বসলো। ঈশানের সাথে মিথ্যে কি করে বলবে? সে ঈশাকে ভালোবাসে না, আর বাসবেও না। সে তো শুধু ঈশানের বাবা থেকে ঈশাকে বাঁচাতে এসব নাটক করছে। রাসেলের মৌন থাকাটা দ্বিধার দুয়ারে ঠেলে দিল ঈশানকে। নিশ্চিত হতে পুনরায় বলে, রাসেল, তুই ঈশাকে সত্যি ভালোবাসিস? ইয়ে, হ্যাঁ, মিথ্যে মনে হচ্ছে তোর। আসলে তোর বড্ড বিরক্ত লাগছে, তাই না? ঈশাকে যদি আমার ওয়াইফ হিসেবে না চাইতাম, তাহলে নিশ্চয়ই এতদিনে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়তি, ঈশাকে সাহায্য করতি। এসব বাদে ঈশান, তুই বরং ঘুমা, আমি চাই। ঈশানের অনুভূতি জোয়ার আসার আগেই যেন থেমে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল ঈশাকে নিয়ে তার ভাবা উচিত হবে না। অন্তত রাসেলের সাথে কখনোই সে বেইমানি করতে পারবে না। এই রাতটা যেমন তেমন কেটে গেল ঈশানের জীবন থেকে। ভোরের হালকা আলোতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে সিদ্ধান্ত নিল হাঁটতে বের হবে। অনেকদিন হয়েছে সকালের ব্যায়াম করা হচ্ছে না। দ্রুত জামা পাল্টে রাসেলের রুমের দিকে এগিয়ে গেল। দেখা যাক রাসেল যদি উঠে,
তাহলে তাকে সাথে নিয়ে বের হবে। রাসেলের রুমের দরজা ফেরানো ছিল। ঈশান দ্রুত পায়ে এগিয়ে এলো বিছানার কাছে। রাসেলের গায়ে আলতো হাত দিয়ে বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার নড়ে চড়ে উঠেছে। এই রাসেল, হাঁটতে যাবি? না, তুই যা, আমি মাত্র ঘুমিয়েছি। ঘুমের ঘুরে এলোমেলো হয়ে এলো রাসেলের কণ্ঠ। ঈশানের সন্দেহ লাগলো, বাকিটা রাত সে কি করেছে। মাত্র ঘুমিয়েছিস কেন? বাকি রাত কি করেছিস? অনু পাগলিটার সাথে কথা বলেছি, দিনে তো সময় হয় না। অনু? মিয়ে এলো ঈশানের কণ্ঠ। রাসেল ঘুমের ঘুরে কি বলেছে হয়তো সে নিজেও জানে না। নিজের প্রবল সন্দেহকে মনে বেঁধে রাখতে চায় না ঈশান। ঈশার সাথে যদি রাসেলের সম্পর্ক গড়ে ওঠে তাহলে অনুর সাথে রাত জেগে কথা বলার মানে কি? মনে মনে ফোন দিয়ে আটলো ঈশান। রাসেলের হাত টেনে বলে, এই রাসেল, তোর ফোনের লকটা খুলে দে, আমার ফোনে চার্জ নেই, জরুরি ফোন করার আছে। এত সকালে কিসের ফোন ভাই? আরে দে না, দ্রুত দে। রাসেল ফোনের লক খুলে ঈশানকে দিল। ঈশান দ্রুত হাতে ফোন নিয়ে বেরিয়ে পড়লো রুম ছেড়ে। রাসেলের পার্সোনাল বিষয় নিয়ে কখনো নাক গলায়নি ঈশান। ছেলেটা অনলাইনে কি করছে, কার সাথে মিশছে, তবে আজ সন্দেহ দূর করতেই হবে তাকে। রাসেলের ফোন ঘেটে থবনে গেল বেচারা ঈশান। অনুর সাথে 3 ঘন্টার অডিও কলে কথা হয়েছে। রাসেলের প্রতিটা মেসেজ বুঝিয়ে দেয় অনু তার জীবনে স্পেশাল কেউ। ঈশান পুরনো মেসেজ আর গেল না। সাম্প্রতিক মেসেজগুলো পড়ে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মেসেঞ্জার ওপেন করতেই অনুর আইডি সবার উপরে, অথচ কোথাও ঈশার নামও নেই। রাসেলের ফোনের গ্যালারি জুড়ে অনুর ছবি, অথচ কোথাও ঈশার ছবি নেই। যদি ঈশা তার প্রায়োরিটি লিস্টের বাইরে থাকে, তাহলে ঈশানের সামনে যে ঈশা বলে যে অতিষ্ঠ বানায়, তাহলে তা কি? এসব কি শুধুই ছলনা? মাহমুদাকে খুশি করার বাহানা? সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখে যে উঠেছিল সেটাই ভেবে অস্থির অনু। না জানি কার চাঁদ বদন মুখখানা দেখে তার জীবনে শনির আগমন ঘটেছে। কুরিয়ার থেকে কল আসায় পার্সেল আনতে কুরিয়ারে যাচ্ছিল অনু। বিকেলবেলায় ঈশার টিউশনি থাকে, তাই পার্সেলের উদ্দেশ্যে একাই বেরিয়েছিল। রাস্তার অর্ধেকটা যেতেই পথ আটকে দাঁড়ায় কয়েকজন লোক। তাদের পরনে ছিল কালো স্যুট, সাদা শার্ট। দলের যে প্রধান, তার পকেটে একটা পিস্তল সাদৃশ্যমান। আর তা দেখে ভয়ে আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা অনুর। লোকগুলোর ভাব গম্ভীরতা দেখে অনু বুঝে নিয়েছে এরা ঈশানের লোক। তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাঝে একজন কাউকে ফোন করে তাদের অবস্থান বলেছিল। অপরদিকে অনুর কাচুমাচু মুখ দেখে দলের প্রধান বলে, ভয় পাবেন না ম্যাম, আমাদেরকে ঈশান স্যার পাঠিয়েছেন। স্যার শুধু আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার সাথে তার কি কথা? সে বস, আমরা জানি না ম্যাম। অনুর গলাটা শুকিয়ে গেল। ঈশান শাহরিয়ার বড্ড ডেঞ্জারাস লোক। তার চোখে পড়া মানে সহজ সরল আনন্দের জীবনটাকে আতঙ্কের খাতায় নাম দেওয়া। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো মুখে রা নেই। আশেপাশে খুব বেশি পথচারী মানুষের বালাই নেই। রাস্তাটা নিরিবিলি। কয়েকটা গাড়ি ছুটে চলেছে তার নিজের গতিতে। কিছুক্ষণ পর পর আসা রিক্সাওয়ালারা অনুর দিকে তাকিয়ে আছে অবাক চোখে। দূর থেকে কালো গাড়িটা দেখে অনু নিশ্চিন্ত হয় এটা ঈশানের গাড়ি। ঈশান গাড়ি থেকে নেমে গার্ডদের সরে যেতে বলে। অনু বেচারি ঘেমে একাকার। ঈশানকে দেখে বোঝাই যাচ্ছে যে সে অফিস থেকে এসেছে। তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি বলে দুঃখিত। দুঃখিত। ঈশানের মুখ এই শব্দটা ঠিক হজম করতে পারলো না অনু। ছেলেটা এত বিনয়ী হয়ে কথা কেন বলছে তার সাথে? কি বলবেন বলেন। কোথাও বসে কথা বলা যাক। আমার তাড়া আছে, আপনি এখানেই বলুন। রাসেলের সাথে তোমার কি সম্পর্ক? সহ প্রস্তুত হয়ে পড়লো অনু। এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে স্বপ্নেও ভাবেনি সে। আমার সাথে রাসেলের কোনো সম্পর্ক নাই। সত্যি বলছো? মিথ্যা বলবো কেন? ঈশান সরু চোখে তাকালো অনুর দিকে। মেয়েটা ভয়ে কুঁকড়ে যাচ্ছে, অথচ মিথ্যা বলতে একবারও কলিজায় লাগলো না তার। অনু, আমি জানি তোমাদের মাঝে কিছু তো চলছে। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে। আপনি উল্টাপাল্টা ভেবে নিলেই তো আর হবে না। আমার আর রাসেলের মাঝে কোনো সম্পর্ক নাই। ঈশার গলায় আঘাত লাগলে তখন তিনি আমার নাম্বার নিয়েছিলেন, ব্যাস এইটুকুই। আমাদের মাঝে আর কোনো যোগাযোগ নেই। ঈশানের রাগটা ধীরে ধীরে বাড়ছে। তার সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি দ্বিধাহীন একের পর এক মিথ্যে বলছে, অথচ সত্যটা সে জানে। ঈশান নিজের ধৈর্যের তারিফ করলো। অনুর পরিবর্তে যদি এতক্ষণ অন্য কেউ হতো তাহলে তো হয়েই যেত। ঈশান নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। সোজা সাপটা বলল, শেষবারের মতো জানতে চাই, রাসেলের সাথে তোমার কি সম্পর্ক? আর কত? অনুর কথার মাঝে একটা কার থেকে
ড্রাইভিং সিটে বসা লোকটা ইচ্ছাকৃতই গাল ভর্তি থুতু ছুঁড়ে জানলার বাইরে ছড়ে, আর সেই থুতু ঈশানের পায়ের কাছে পড়ায় ছিটকে সরে যায় সে। পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা দ্রুতই সে গাড়িটা আটকে নেয়। ড্রাইভারের কাজটা ঈশানের সম্মানে আঘাত লেগেছে, তাই তো নিজের রাগটাকে কন্ট্রোল করতে বরাবরের মতোই হিমশিম খেতে হচ্ছে তাকে। একজন গার্ড দরজা খুলে লোকটাকে টেনে হিঁচড়ে বের করে ঈশানের পায়ের কাছে ছুঁড়ে ফেলে। ঈশান হাঁটু মুড়ে বসে পড়ে লোকটার সম্মুখে।